বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 5 রাসায়নিক বন্ধন ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 5। এই লেকচার 5-এ আমি আজকে 6টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েছি। চলো এই 6টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি। এই জন্য আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো লিখে রেখেছি এসএসসি রসায়ন অধ্যায় 5 রাসায়নিক বন্ধন ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 5। এবার দেখো 1 নম্বর যে এমসিকিউটি সেটা কি দেখো, কোন মৌল দুটির যোজনী একই হবে। এখানে কোন মৌল দুটির যোজনী একই হবে বলতে বোঝাতে চাচ্ছে, যেমন দেখো কয়ের মধ্যে দেওয়া আছে ক্যালসিয়াম জিঙ্ক, ক্ষয়ের মধ্যে দেওয়া আছে অ্যালুমিনিয়াম কপার, গয়ের মধ্যে দেওয়া আছে সিলিকন সোডিয়াম, ঘয়ের মধ্যে দেওয়া আছে নাইট্রোজেন ক্লোরিন। এবার দেখো বলছে কোন মৌল দুটির, মানে এখন যদি মনে করো ক তাহলে দুটি মৌল হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক, খ যদি বলি তাহলে অ্যালুমিনিয়াম কপার, গ যদি বলি সিলিকন সোডিয়াম, ঘ যদি বলি নাইট্রোজেন ক্লোরিন। তো বলছে কোন মৌল দুটির যোজনী একই হবে, সেম যোজনী হবে। যেমন যদি বলি ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনী 2, সেম 2, এইটা অ্যান্সার হবে। তবে আমরা বাকিগুলো একটু দেখে নিই। অ্যালুমিনিয়ামের যোজনী দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী 3, কপারের যোজনী 1ও হয় 2ও হয়, ধরলা 2। এখন অ্যালুমিনিয়ামের যোজনী তো 3, 2 আর 3 তো একরকম না। আচ্ছা ধরলাম কপারের 1, তো 1 আর অ্যালুমিনিয়ামের 3, 1 আর 3 একই রকম না, ভিন্ন রকম। দেখো গ সিলিকনের যোজনী 4, সোডিয়ামের যোজনী 1, 1 এবং 4 একই রকম না, ভিন্ন রকম। নাইট্রোজেনের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, 3 আর 1 একই রকম না। তাহলে একই রকম হচ্ছে শুধুমাত্র কতে, ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনী 2। এই এমসিকিউটি থেকে আমাদের যোজনী মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনী 2। তো আমি এক বাক্যে প্রথমে সবগুলোর যোজনী একটু বলে দিই যাতে তোমাদের মুখস্থ হয়। ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, কপারের যোজনী 1 এবং 2, সিলিকনের যোজনী 4, সোডিয়ামের যোজনী 1, নাইট্রোজেনের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1। তাহলে দেখা যাচ্ছে ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনী 2 হয়, একই রকম হলো, এই জন্য অ্যান্সার হবে এইটা। তাহলে আমি দেখো কি করছি, টিক চিহ্ন দিচ্ছি ক। লক্ষ্য করো কোন মৌল দুটির যোজনী একই হবে, ক্যালসিয়াম জিঙ্ক। 2, কোন মৌলটির যোজনী 0। দেখো এখানে 4টি মৌল দেওয়া আছে, জিজ্ঞাসা করেছে কোন মৌলটির যোজনী 0। আমরা জানি শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী 0, বাকি যত মৌল আছে যোজনী 0 নয়। 1 হোক 2 হোক 3 হোক যোজনী আছে, শুধুমাত্র নিষ্ক্রিয় মৌলসমূহের যোজনী 0, অর্থাৎ তারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই জন্য তাদের যোজনী 0 হয়। আমরা দেখবো এখন এখানে নিষ্ক্রিয় মৌল আছে কিনা, আছে। দেখো এই যে নিয়ন গ, তাহলে কোন মৌলটির যোজনী 0, এই যে নিয়নের যোজনী 0, এই জন্য অ্যান্সার হবে নিয়ন। আমাদের 2 নাম্বার কমপ্লিট। এবার দেখো 3, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি। দেখো আমাকে জিজ্ঞাসা করেছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট লিখতে গেলে আমাকে প্রথমে জানতে হবে অ্যালুমিনিয়ামের যোজনী, পরে জানতে হবে সালফেটের যোজনী। এরপর যখন এই দুটি আয়ন একত্রে যুক্ত করে দেব, সালফেটের যোজনী বসবে অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়ামের যোজনী বসবে সালফেটের কাছে। এখন এটা আমি প্রথমে তোমাদেরকে লিখে দেখাবো, এরপর দেখবো আমরা কোনটা শুদ্ধ। তা আমি উপরেরটা মুছে ফেলবো। দেখো উপরে 2টা মুছে ফেলবো, মুছে ফেললাম, উপরে 2টা মুছে ফেললাম। এখন আমরা 3 করছি, কেমন 3 করছি। দেখো আমি তোমাদেরকে একটু বলে নেই, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী এই হচ্ছে 3। আর দেখো সালফেট SO4 2-, এটার যোজনী হচ্ছে 2। তাহলে দেখো অ্যালুমিনিয়াম আর ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো সালফেট, এটা একটা যৌগমূলক, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যৌগমূলককে। দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3, এই 3 যাবে এই জায়গায়, সালফেটের যোজনী 2, এই যে সালফেটের যোজনী 2, এই 2 আসবে এই জায়গায়। স্যার এটাতে কেন ব্র্যাকেট দিচ্ছেন না, অ্যালুমিনিয়াম একটা পরমাণু মৌল, এই জন্য এটাকে ব্র্যাকেট দিতে হবে না, যৌগমূলক হলে ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা এখন দেখো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় আছে, এই যে ক্ষয়ের মধ্যে আছে, এটা অ্যান্সার।
Al2SO4 হোল 3, বাকি যা কটা লেখা আছে সব কটা ভুল। এখানে দেওয়া আছে 3, এখানে 2, এখানে AlSO4 লিখা ভুল, AlSO4 হোল 2 সব কটা ভুল, শুধুমাত্র খ Al2SO4 3 এটা ঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন মুছে ফেলবো, দেখো মুছে ফেললাম। এই যে এবার আমরা চলে যাব 4-এর মধ্যে। আমাদের 3টি এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, আমরা এখন 4-এ চলে যাচ্ছি। 4 দেখো তো 4-এ কি বলেছে, বলেছে যে কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না। অক্টেট নিয়ম মানে অষ্টক নিয়ম, কোনটি অষ্টক নিয়ম মেনে চলে না। তো এখানে তুমি যদি এইচ আর ফ্লোরিনের কথা ভাবো, তোমরা জানো যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। সে যখন একটি সমযোজী বন্ধন করে তো ফ্লোরিনের 8টি হয়ে যায়। তাহলে তো এই যে যৌগটার মধ্যে ফ্লোরিন অষ্টক নিয়ম মেনে চলে কিন্তু হাইড্রোজেন চলে না। তো এখন বলছে কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না, তাহলে তো এটা হবে অ্যান্সার। তো অ্যাকচুয়ালি অ্যান্সার এইটা না, অ্যান্সার হচ্ছে BF3, এইটা হবে অ্যান্সার। এই যৌগটি BF3 অষ্টক নিয়ম মেনে চলে না। যদি কখনো প্রশ্ন করে নিম্নের কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না, তাহলে তোমাকে দেখতে হবে যৌগটির মধ্যে কেন্দ্রীয় পরমাণু কে। কেন্দ্রীয় পরমাণু যেমন হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু নেই, কারণ দুটা মৌল হলে কেন্দ্রীয় পরমাণু হয় না। কেন্দ্রীয় পরমাণু শুরু হয় 3টা মৌল থেকে। যেমন দেখো BF3-র মধ্যে 3টা মৌল রয়েছে, বোরন একটা, ফ্লোরিন 2টা, H2O এটার মধ্যে 3টা মৌল রয়েছে, এই জন্য এটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু থাকবে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 3টা পরমাণু রয়েছে, এই জন্য কেন্দ্রীয় পরমাণু থাকবে। তো যেটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু নেই এটা নিয়ে আমরা কথা বলবো না। হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু নেই, এই জন্য এটা বাদ। কার্বন ডাইঅক্সাইড এবার আসো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এরকম, এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। প্রশ্ন জাগে তাড়াতাড়ি কেন্দ্রীয় পরমাণু চিনার উপায় কি? যার যোজনী বেশি সে কেন্দ্রীয় পরমাণু। কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, তাহলে কার্বন হবে কেন্দ্রীয় পরমাণু। দেখো এই যে কেন্দ্রীয় পরমাণু হলো। তো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে, 2টি বন্ধনের মাধ্যমে আর 2টি পায়, এই জন্য তার অষ্টক হয়ে যায়। আমি একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 1s2, 2s2, তারপর হচ্ছে 2p4, এই যে দেখো এই যে 2p4। তাহলে সর্বশেষ শক্তি স্তর কয়টা? এইটুকু হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। 4 আর 2 6, 6টা। তো সে বন্ধন করেছে কয়টা বলো তো? 2টা। 2টা বন্ধন থেকে 2টা ইলেকট্রন আসবে। তো আগে ছিল 6টা, আসছে 2টা, 6 2 কত 8। তাহলে অক্সিজেন অষ্টক মান্য করেছে, এই যে অক্সিজেন অষ্টক মান্য করেছে। এবার কার্বনের কথা বলি। কার্বন হচ্ছে 6, দেখো 1s2, তারপর হচ্ছে 2s2, 2p2। তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। 2s এর মধ্যে 2টা, 2p-র মধ্যে 2টা, তাহলে টোটাল ইলেকট্রন 4টা। আর কার্বন বন্ধন করেছে 4টা, 1 2 3 4। তো 4টা বন্ধন থেকে আসবে 4টা ইলেকট্রন। কার্বনের আগে ছিল 4টা, 4 4 8, তাহলে অষ্টক নিয়ম মেনে চলেছে এই যে কার্বন। তো এখানে বলছে কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না, কিন্তু এই কার্বন তো অষ্টক নিয়ম মেনে চলে। অক্সিজেনও চলে, এই অক্সিজেনও চলে, ব্যাস এটা বাদ, এটা হচ্ছে না। আমরা চলে যাচ্ছি পানির ক্ষেত্রে। দেখো পানির কি হবে? পানিতে দেখো এই অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। আমরা একটু আগে বললাম অক্সিজেনের যোজনী 2, সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে, আর 2টা বন্ধনের মাধ্যমে 2টা পায়, হয় 8টা। তাহলে অক্সিজেন অষ্টক নিয়ম মেনে চলছে। হাইড্রোজেন না চললেও কোনো সমস্যা নেই, অক্সিজেন অষ্টক নিয়ম মেনে চলছে, এটাই কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চললেই হলো। এবার এটা বাদ। এবার আসো, বলছে কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না। এবার BF3, এই যে দেখো BF3, ফ্লোরিন, দেখো ফ্লোরিন। আমি প্রথমে বোরনের ইলেকট্রন বিন্যাস লিখব। বোরনের 5, দেখো 1s2, 2s2, 2p1, দেখো 5। এখন এইটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর। 2 আর 1 3, এসে 2টা, পিতে 1টা, 3টা ইলেকট্রন বন্ধন করেছে। 3টা ইলেকট্রন ছিল আগে, বন্ধন করেছে 3টা। 3 আর 3 হবে 6, অষ্টক হতে লাগে 8। তাহলে 2টা ইলেকট্রন এখন শর্ট আছে, কম আছে, এই জন্য তার অষ্টক পূর্ণ হয়নি। কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না? এই যে এই যৌগটা অক্টেট নিয়ম মেনে চলে না। বোরনের অষ্টক হয়নি, তারপরে সে যৌগ তৈরি করে ফেলেছে, অষ্টক নিয়ম মানেনি। কিন্তু ফ্লোরিন মেনেছে। কিভাবে ফ্লোরিন মেনেছে তোমরা জানো?
ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে এরকম, ফ্লোরিন 9, 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p5। দেখো তো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটুকু, 5 আর 2 7, 7টা ইলেকট্রন, একটা বন্ধন করেছে, সাথে সাথে এক যোগ করলে 8টি ইলেকট্রন হয়। তাহলে ফ্লোরিনের কিন্তু প্রত্যেকটি ফ্লোরিনের 8টি ইলেকট্রন হবে, কিন্তু বোরনের হয় 6টি। এই জন্য বোরন অষ্টক নিয়ম মান্য করেনি, না করেই যৌগটা তৈরি করেছে। এই জন্য কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না? এই যে BF3, মনে থাকবে তো, এটা খুবই গুরুত্বপূর্ণ। BF3, বাকি সব কয়টা অষ্টক নিয়ম মেনে চলেছে। এখানে হাইড্রোজেন ফ্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলেছে কি চলেনি এটা জাস্টিফাই করতে হবে না, কারণ এটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু নাই। কেন্দ্রীয় পরমাণু থাকতে হলে ন্যূনতম 3টি পরমাণু থাকতে হবে, 3-এর অধিক হলেও চলবে। আর যেটার যোজনী বেশি সেটাই হবে কেন্দ্রীয় পরমাণু। যেমন BF3-র মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, এবং সে অষ্টক নিয়ম মেনে চলেনি, এই জন্য BF3 অষ্টক নিয়ম মেনে চলে না। 4 নম্বর কমপ্লিট। 5, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? লক্ষ্য করো, গলিত ম্যাগনেসিয়াম না, এটা তো একটা মৌলিক পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে আয়নিক যৌগগুলো, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহী হয়। কিন্তু এখানে বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সেই সকল পদার্থগুলো যারা দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো এখন এই যে গলিত ম্যাগনেসিয়াম, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, এটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। কেন? কারণ আয়নিক যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ওরা পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন তৈরি করতে হবে। তো ম্যাগনেসিয়াম তো মৌলিক পদার্থ, সে তো দ্রবীভূত হয়ে ম্যাগনেসিয়ামে থাকবে Mg। কিন্তু আমি যদি বলি গলিত ক্যালসিয়াম অক্সাইড, দেখো গলিত ক্যালসিয়াম অক্সাইড গলিত হয়ে গেলে সে কী হবে জানো? ক্যালসিয়াম এই জায়গায় হবে 2+, আর অক্সিজেন হবে 2-। তাহলে কি দেখা যাচ্ছে? এই যে ক্যালসিয়াম 2+ আয়ন হলো, অক্সিজেন 2- আয়ন হলো, গলে গিয়ে ধনাত্মক ঋণাত্মক হলো, এই জন্য এটা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, গলিত ক্যালসিয়াম অক্সাইড। প্রশ্ন জাগে চিনি গলানো হলো, ধনাত্মক ঋণাত্মক আয়ন হবে না, আউট। ইথানল অ্যালকোহল গলানো হলো, এটা তো গলেই আছে, গলানো হলেও মানে লিকুইড পদার্থ, সে তাকে আর কি গলাবে, তখন সে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন হিসেবে থাকে না। তাহলে ইথানল বাদ, চিনি বাদ, গলিত ম্যাগনেসিয়াম বাদ, শুধুমাত্র গলিত ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে। ক্যালসিয়াম অক্সাইডকে গলানো হলে ক্যালসিয়াম 2+ হবে, অক্সিজেন 2- হবে। তো এই যে ক্যালসিয়াম 2+ হলো, ধনাত্মক আয়ন হলো, অক্সিজেন 2- হলো, ঋণাত্মক আয়ন হলো, এই জন্য গলিত ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আলহামদুলিল্লাহ, 5 নম্বর আমাদের কমপ্লিট। এবার সর্বশেষ MCQটি হচ্ছে 6, নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা, দেখো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, মানে আমরা দেখব কোনগুলোর পরিবর্তনশীল যোজনী রয়েছে, একাধিক যোজনী রয়েছে। ক, ম্যাগনেসিয়াম সিলভার, ম্যাগনেসিয়ামের যোজনী 2, সিলভারের যোজনী 1, তাহলে তাদের পরিবর্তনশীল যোজনী নাই, আউট। এরপর দেখো খ, আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3, পরিবর্তনশীল যোজনী রয়েছে, কিন্তু ক্লোরিনের শুধু 1, তাহলে তো আয়রন ঠিক আছে কিন্তু ক্লোরিন তো ঠিক নেই, এই জন্য আউট। গ, ফসফরাসের যোজনী হচ্ছে 3 এবং 5, মানে পরিবর্তনশীল, কিন্তু অ্যালুমিনিয়ামের শুধুমাত্র একটা যোজনী, সেটা হচ্ছে 3, তাহলে এই সেট আউট। এরপর দেখো ঘ, লেডের যোজনী 2 এবং 4, তাহলে পরিবর্তনশীল একাধিক যোজনী রয়েছে। টিনের যোজনী 2 এবং 4, শুনে রাখো এবং মুখস্থ করে ফেলো। লেডের যোজনী 2 এবং 4, টিনের যোজনী 2 এবং 4, তাহলে লেডেরও পরিবর্তনশীল যোজনী রয়েছে। টিন SN স্ট্যানাম, এই টিনেরও কিন্তু পরিবর্তনশীল যোজনী রয়েছে। তাহলে ঘতে যে সেটটা রয়েছে, লেড এবং টিন দুটারই পরিবর্তনশীল যোজনী রয়েছে, এই জন্য অ্যান্সার হবে নিচের কোনটি পরিবর্তনশীল যোজিতা প্রদর্শন করে? ঘ, এইটা লেড এবং SN, লেড এবং SN। আলহামদুলিল্লাহ, আমরা 6টি MCQ কমপ্লিট করলাম। তোমরা লক্ষ্য করেছো? আচ্ছা, আশা করি তোমরা এটা দেখে নিয়েছো। ওকে, তোমরা লক্ষ্য করেছো ইতিমধ্যে আমি এর আগে 4টি লেকচার আপলোড করেছি এই MCQর উপরে। আজকেরটি নিয়ে 5টি লেকচার হলো। এই 5টি লেকচারে যে কটি MCQ আমি আপলোড করেছি, সেই কটি পড়ার পর তোমরা যদি অধ্যায় 5 রাসায়নিক বন্ধনটি প্রতিটা পেজ একটু রিডিং পড়ে ফেলো, তাহলে দেখবে পরীক্ষায় এই অধ্যায় থেকে যে কোনো MCQ আসুক না কেন তোমরা পারবে। তাছাড়া আপাতত আমি এই কটা MCQ তোমাদেরকে দিলাম, তোমরা পড়তে থাকো। আমি অন্য চ্যাপ্টার শুরু করব, অন্য একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা শেষ করার পর সেই চ্যাপ্টারের
MCQ পড়াবো, এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে যাব। যখন সবগুলো চ্যাপ্টার শেষ হবে তখন আমি করব কি আরও ডিটেলস তোমাদেরকে আরও অনেক অনেক MCQ করাবো, যেন সাবজেক্টিভ এবং MCQতে তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আমার সাথে থাকবে তোমরা, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।